আমার নাম হচ্ছে সাকিব। আমি হচ্ছে চুয়েট থেকে পড়াশোনা শেষ করছি। চুয়েটের এইচএসসি ১৭ ব্যাচ। সো সেই হিসাবে আমাদের পড়াশোনা শেষ হয় ২০২৩ এর জুন মাসে। সো জুন মাসে আর আমি হচ্ছে গিয়ে আপাতত টেক্সাস স্টেট ইউনিভার্সিটিতে যাচ্ছি। সেখানে ফান্ডিং সহকারে আমি গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করব হচ্ছে রোবোটিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন ল্যাবে। সো আমার জার্নি বলতে আমি জার্নি শেয়ার করি একটু বেশি করে কারণ আমার ইন্টারভিউটা একটু ছোট ছিল এক্সপেরিয়েন্স। সো আমি একটু জার্নিটা পুরোপুরি বলি যে আর আজকাল সবাই বলে যে আসলে ফান্ডিং বলতে যেটা বোঝে যে অ্যাসিস্ট্যান্টশিপ থাকলে মোটামুটি ভিসা কনফার্ম মানে বলে যে হয়ে যায় আর কি এ পর্যন্ত খুব কম রেয়ার কেসে দেখা গেছে যে রিজেক্ট করছে ভিসা অ্যাসিস্ট্যান্টশিপ থাকার পরেও বা ভালো পরিমাণে স্কলারশিপ থাকলে আর কি। আর এমনিতেও আমি দেখছি আমার সাথে ফ্রেন্ড গতকালও কথা হলো একজনের সাথে সে এমএসসি ইন সাইবার সিকিউরিটিতে যাচ্ছে ইউনিভার্সিটি অফ কানেক্টিকাটে। ওর কোনো অ্যাসিস্ট্যান্টশিপ বা কিছুই ছিল না ওরও জাস্ট অ্যাপ্রুভ হয়েছে ভিসা। সো আমি শুরু থেকে বলি এরপর কেন আসলে ভিসা অ্যাপ্রুভ হবে আর কিভাবে হবে ওইটা আমি লাস্টে বলবো আর কি। সো আমি আর গ্রাজুয়েশন শেষ হয় জুনের দিকে। এরপর আমার ক্যাম্পাসে কিছু কাজকর্ম ছিল এগুলা শেষ করতে করতে প্রায় অগাস্ট হয়ে যায়। এরপর আমি হচ্ছে জিআরই প্রিপারেশন নেই অগাস্টের থেকে অগাস্ট সেপ্টেম্বর জিআরই প্রিপারেশন নিয়ে আমি হচ্ছে আহ অক্টোবর হচ্ছে পুরোটাই হচ্ছে প্রিপারেশন নেই অক্টোবর 30 তারিখ আমি জিআরই দিই। সো তখন হচ্ছে গিয়ে আমার স্কোর আসছে মোটামুটি ভালোই আমি টোটাল ৩১২ পাই। কোয়ান্টে 160 ছিল আর ভার্বালে 152 আর এডাব্লিউ তে হচ্ছে 3.5। আর আমি হচ্ছে টোফেল এরপর হচ্ছে আমি নভেম্বরের 22 তারিখ টোফেল দেই। টোফেলের জন্য প্রায় ১৫-১৬ দিনের মতো প্রিপারেশন নিয়েছি। টোফেলে হচ্ছে আমি পাইছি ১১৩ ১২০ আর কি। রিডিং লিসেনিং দুইটাতে 30 করে, রাইটিং এ পাইছি 28 আর স্পিকিং এ 25, হ্যাঁ 25 ঠিক আছে এরকম। সো এরপর আসলে আমার দিতে দিতে দেখা যায় যে নভেম্বরের 22 তারিখ হয়ে গেছে। একটু বাসায় ধাতস্থ হয়ে বসতে বসতে ডিসেম্বর মাস এসে পড়ছে। তত ডিসেম্বরের 1 তারিখ কিন্তু অনেক ভার্সিটির ডেডলাইন চলে যায় বা প্রায়োরিটি ডেডলাইন যেটাকে বলে ফান্ডিং এর জন্য। আর হচ্ছে মানুষজন দেখা যায় যে ফল 24 এর জন্য প্রফেসরদের ইমেল করা শুরু করে অনেক আগে থেকে অগাস্ট সেপ্টেম্বর থেকে শুরু করে। আর আমার এদিকে ডিসেম্বর হয়ে গেছে আমি একজনকে ইমেল করি নাই। সো আসলে আমাদের আমি এখন কোথায় আছি ওই জিনিসটা চিন্তা করে আমার জন্য বেস্ট চয়েস কোনটা হবে এটা একটু অ্যানালাইসিস করা শিখতে হবে। এটা হলে মনে হয় যে সব ক্ষেত্রেই আসলে লাইফের মোটামুটি একটা মানে বেস্ট আউটকাম পাওয়া যায়। সো অ্যানালাইসিস করা বলতে আমি তখন দেখলাম যে আসলে আমি যখন প্রফেসরদের মেইল দিব কখন আর প্রফেসররা সেই মেইল দেখবে কখন আমি কথা বলবো কখন এটা লেট হয়ে যায়। আবার এদিকে অনেক ভার্সিটি ইয়াও চলে যাচ্ছে কিংবা ডেডলাইনও চলে যাচ্ছে প্রায়োরিটি ডেডলাইন। সো আমি যেটা চিন্তা করলাম যে আমি হচ্ছে সেন্ট্রাল ফান্ডিং দিয়ে এরকম কিছু ভার্সিটি তাহলে খুঁজে বের করি। তো আমি দেখা গেল প্রায় আমি স্ক্রিন শেয়ার দিতে একটু ইয়ে হবে তাহলে আমি বলি এমনিতেই যে আমি প্রায় ভার্সিটি লিস্ট করি প্রায় 160 to 170 ভার্সিটি লিস্ট করি। আমি ইউএস নিউজ এর একটা সাবস্ক্রিপশন নিয়েছিলাম। সো ওইটা দেখে দেখে বিভিন্ন জিনিস ইয়ে করে মানে লিস্ট করি কোন ভার্সিটির কবে ডেডলাইন বা কি কি লাগে এভারেজ জিআরই নাম্বার বা টোটাল স্কোর কত লাগে ওইখানে। সো এইসব দেখে দেখে একটা লিস্ট করি। লিস্ট করার পর হচ্ছে গিয়ে আমি ওইখান থেকে আস্তে আস্তে আসলে ফিল্টার আউট করা শুরু করি। ফিল্টার আউট করা করি বিভিন্ন জিনিসের উপর যে ডেডলাইন শেষ বা আমি ধরতে পারবো না ডেডলাইন এগুলো অনেক ভালো র্যাঙ্কিং এর ভার্সিটি আমার প্রোফাইলের সাথে যায় না। সো এগুলা করার পর লাস্টে দেখা যায় যে আমি প্রায় সেই ১৩০টা ভার্সিটি ছিল ফাইনালি ১৩০টা থেকে আমি প্রায় ১২-১৩টাতে নামাই আনি। সো ১২-১৩টায় নামানোর পর হচ্ছে দেখা যায় কিছু ভার্সিটি ছিল জানুয়ারির ১৫ তারিখ ডেডলাইন, কিছু ছিল হচ্ছে ফেব্রুয়ারির ১ তারিখ ডেডলাইন। এরকম প্রায় ৬টা ভার্সিটি আমি সিলেক্ট করি। সিলেক্ট করার পর হচ্ছে গিয়ে তাও এগুলো আবার বিভিন্ন র্যাঙ্কিং এর দেখা যায় যে আমার আমার যেটা মনে হচ্ছে যে না আমি টপ 50 এর মধ্যে ২টাতে এপ্লাই করব। এর বাইরে হচ্ছে টপ 100 এর ২টা এপ্লাই করব আর পিছনের দিকে হচ্ছে আরো ২টা এপ্লাই করব। এরকম করে আরকি। সো এটা করার পর আমি মোটামুটি আমি ঠিক করি যে ১ম ৬টা বের করলাম যে এই ৬টায় হচ্ছে আমি ফার্স্ট ফেজে এপ্লাই করব। বাকি ১৩টার মধ্যে বাকি যে ৭টা আছে ওগুলাতে পরে এপ্লাই করব। সো এগুলাতে এপ্লাই করতে মোটামুটি টাকা পয়সা খরচ হইছে ভালোই। দেখা গেছে প্রায় এপ্লাই করা, টোফেল আর জিআরই স্কোর পাঠানো সহ প্রায় সবগুলা মিলায় 80,000 to 90,000 খরচ পড়ে গেছে। দেখা গেছে ৬টা এপ্লাই করতে। তো এপ্লাই করার আগে হচ্ছে আমি এসওপি রেডি করছিলাম। এসওপি আমি খুব তাড়াতাড়ি রেডি করছি তাড়াহুড়ার মধ্যে। কারণ আমার হাতে খুব সময় কম ছিল। আমি ১ দিন ২ দিনের মধ্যে এসওপি রেডি করছি। যেটা অত রিভিউ করা হয় নাই। ওইটা দিয়ে কোনমতে এপ্লাই করছি। কারণ ডেডলাইন চলে যাচ্ছিল। আর এদিকে হচ্ছে গিয়ে ইয়ে ছিল কি বলে এলওআর যেটা লেটার অফ রিকমেন্ডেশন টিচারদের কাছ থেকে ওইটা হচ্ছে আমি রেডি করে দিয়েছি। স্যাররা ওইটাকে ইয়ে করে এরপর ওনারা ইমেইলে সাবমিট করছে নরমালি যেভাবে হয়। সো এলওআরও একটু নিতে টাইম লাগে, স্যারদের একটু পিছনে দৌড়াদৌড়ি করা লাগে। সো এগুলো মাথায় রাখতে হয় আরকি এপ্লাই করার আগে। হুম।
এরপর এপ্লাই করলাম আমি। দেখা গেল যে আমার এরপর এপ্লাই করার পরে যে কাজ সেটা হচ্ছে গিয়ে আমার ওই ভার্সিটির যে প্রফেসরের সাথে আমার রিসার্চ ইন্টারেস্ট মিলে তাদেরকে ইমেইল করা যে ওই ডিপার্টমেন্টের আর কি। আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বাই দ্য ওয়ে। তো আমি মেকানিক্যাল প্রফেসরদের যাদের সাথে আমার রিসার্চ ইন্টারেস্ট মিলতেছে তাদেরকে হচ্ছে গিয়ে আমি মেইল করলাম। তো এটা আর কি, মানে এটা করা আর কি, ইন জেনারেল এটা করার জন্য করা। সো মেল করার পর দেখা গেছে কয়েকজন রিপ্লাই দিছে আমাকে যে না এই জায়গা নাই। কয়েকজন রিপ্লাই দিছে হ্যাঁ ভালো হয়েছে, কিন্তু আমরা অন্য সেক্টরের ইয়ে, তো তুমি যদি মেজর চেঞ্জ করো তাহলে আমরা কাজ করতে পারবো এরকম। এর মধ্যে একজন রিপ্লাই দিছিল যে হ্যাঁ আমাকে আগে মেকানিক্যালের লোক খুঁজতে, এরপর যদি আমি প্রফেসর না পাই মেকানিক্যাল সেক্ষেত্রে যে সিভিলের উনি ওনার আন্ডারও কাজ করতে পারবো, সমস্যা নাই। তো এরপর আমি হচ্ছে ইমেল টিমেল করার শেষে হচ্ছে গিয়ে একজন প্রফেসর আমি ওনাকে মেইল করি নাই, ওনাকে সামহাউ আমি মিস করে গেছি। উনি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ছিল। তো উনি আমাকে নিজে ইমেল করছে। ওনাদের কাছে তো সব প্রফেসর কাছে যায় যে কে কে হচ্ছে কি পাবে, মানে অ্যাপ্লাই করছে ভার্সিটিতে। সো উনি আমাকে রিচ আউট করে, উনি রিচ আউট করে বলে যে আমার ভালো লাগছে, আমি যে একটা অ্যাসিস্ট্যান্টশিপের জন্য কথা বলবো নাকি। তো উনি আমার জুমে মিটিং নেয়। উনি চাইনিজ প্রফেসর। তো আমার কথা শুনতে একটু মানে কষ্ট হয়েছে ওনার অ্যাকসেন্ট বুঝতে। তো আমি আসলে ওইখানে আসলে মেইন জিনিস হচ্ছে কনফিডেন্সের সাথে ডেলিভারি দেওয়া। সো আমি ওনাকে কনফিডেন্সের সাথে আমাকে জিজ্ঞেস করছে আমি কি, আমি বলছি এই কাজ করছি, আমি এটা এটা করবো এটা করবো। তো উনি মোটামুটি কনভিন্স হয়েছে। মিটিং প্রায় 30-35 মিনিট বা আরেকটু বেশি হয়েছিল। লাস্টে উনি বলতেছে যে আচ্ছা ঠিক আছে অ্যাসিস্ট্যান্টশিপ একটা দিব, তুমি কি কাজ করবা নাকি আমার সাথে। সো এরকম বলার পর উনি হচ্ছে গিয়ে, আমি বললাম হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই। এরপর উনি বললো আচ্ছা একটা তুমি আমাকে ইমেল দাও যে তুমি কনফার্ম। আমি এরকম কনফার্ম করলাম। এরপর উনি আমার ভার্সিটিতে করলো, জানাইলো, ওরা আমাকে অ্যাসিস্ট্যান্টশিপের লেটার পাঠাইলো, অফার লেটার পাঠাইলো, সবকিছু পাঠাইলো। এরপর দেখা গেছে উম এরপর মোটামুটি প্রসেসটা ঝুলে যায় অনেকটুকু। আমি তখনও মানে ভিসার স্লটের জন্য আমি গড়িমসি করতেছিলাম যে আস্তে ধীরে নেই, সমস্যা নেই, টাইম আছে। তো এরকম করতে করতে একটু লেট হয় আমার। আমি হচ্ছে ভিসার স্লট যখন নেই ততদিনে দেখি যে আসলে রেগুলার স্লট হচ্ছে জুলাই আগস্ট পার হয়ে গেছে। আমি স্লট পাই সেপ্টেম্বরের 27 তারিখের স্লট। সো এরপরে হচ্ছে গিয়ে এর আগে DS-160 ফর্ম ফিল আপ করতেছি, সিভি দিতে হয়েছে অনেকগুলো। ওগুলো আপনারা আস্তে আস্তে জানবেন যখন করবেন, বা অনেকে জানেন করে ফেলছেন এতদিন। তো এরপর এটা করার পর দেখা গেছে আমি সেপ্টেম্বরের 17 পাই। এরপর আমি ইমার্জেন্সি রিকোয়েস্ট করি। ইমার্জেন্সি রিকোয়েস্ট 3-4 দিন পর অ্যাপ্রুভ হয়। ইমার্জেন্সি রিকোয়েস্ট অ্যাপ্রুভ হওয়ার পর হচ্ছে গিয়ে আমি ডেট নেই মে 17 তারিখ। হ্যাঁ মে 17 তারিখ। ওই দিন হচ্ছে গিয়ে সুপার ফ্রাইডে ছিল। আমি আসলে জানতাম না বা বুঝতাম না সুপার ফ্রাইডে কি। তো আমি ডেট নেওয়ার পরে এক ভাই বলতেছে এটা সুপার ফ্রাইডে। আমি বলছি, আচ্ছা ঠিক আছে। সো আমার ছিল বোধ হয় 10:15। হ্যাঁ অ্যারাউন্ড 10:15, 10:15 ছিল আমার স্লট। তো এখন ভিসা ইন্টারভিউ দিতে আপনারা অনেকে যাবেন। এখন মেইন প্রসঙ্গে আসি। আমি হচ্ছে মাস্টার্স ইন মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং। আমার প্রোগ্রাম হচ্ছে, এটা আমার কনসালটেশন হচ্ছে অ্যাপ্লিকেশন অফ মেশিন লার্নিং অ্যান্ড এআই ইন মেকানিক্যাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। সো এই জিনিসের উপর আমার পড়াশোনা হবে। আর এখন আমি তাহলে ইন্টারভিউ এক্সপিরিয়েন্সে আসি। ইন্টারভিউ যদি, মেন কথা হচ্ছে ইন্টারভিউ 10:15 হলে আপনার 9:15 বা 9:30 আগে যাওয়ার দরকার নাই এখানে। ওখানে প্রচুর গরম থাকে। ধরেন আপনার 10:15 ইন্টারভিউ, আপনি সকাল 7টায় যে এখানে দাঁড়ায় আছেন, ওখানে দাঁড়ানোর আসলে মানে বসার কোনো জায়গা নাই, বাইরে দাঁড়ানোর জায়গা আছে তাও রোদ থাকে মাথার উপর, ঠান্ডা রোদ যেটাকে বলে। সো গরমে অবস্থা খারাপ হয়ে যাবে। আপনি যদি মানে ভিতরে ঢুকার আগে ড্রেনড আউট হয়ে যান, আপনার এনার্জি শেষ, আপনি বিরক্ত হয়ে গেছেন, আপনি এক্সস্টেড হয়ে গেছেন, তখন আসলে আপনি ভালো মতো দিতে পারবেন না বা করতেও ইন্টারভিউ যা কোশ্চেন যেগুলো আপনি পারেন বা আপনি প্রিপেয়ার সেগুলো ডেলিভারি দিতে পারবেন না। সো এই জন্য যেটা আমি বলি যে আপনার ইন্টারভিউ যদি 10:15 হয়, আপনি 9:30 বা 9:40 দিকে হচ্ছে ইয়াতে থাকবেন। সবচেয়ে ভালো হয় আধা ঘন্টা আগে থাকলে সামনে। আমার 10:15 ইন্টারভিউ, আমি গেছি হচ্ছে 9:30 দিকে। 9:30 দিকে যাওয়ার পর আমি লাইন ধরছি 9:30 থেকে। আমাকে গেটেই ঢুকাইছে ওরা 10:10 দিকে, গেট দিয়ে চেক করে ঢুকাইছে। সো এটা একটু যেদিন বেশি অ্যাপ্লিকেন্ট থাকে সেদিন একটু স্লো হয়, কম অ্যাপ্লিকেন্ট থাকলে হয়তো বা একটু ফাস্টার হয়। সো এটা হচ্ছে গিয়ে মেইন। আপনি হচ্ছে বেশি আগে যাওয়ার দরকার নাই, সকাল সকাল যায় ওখানে আপনি করলেন। ইভেন আপনি যদি গাড়ি নিয়েও যান, যে গাড়িতে বসে থাকবো ওই রোডে, আসলে ওই লেক রোডে গাড়ি রাখতে দেয় না। ওটা হচ্ছে এটাকে হচ্ছে চ্যান্সারি রোড বলে আর কি। চ্যান্সারি রোডে গাড়ি রাখতে দেয় না ওইখানে, মানে ওইটা ভিভিআইপি রোড বলা যায় ওটাকে। সো আপনি ওইভাবে পারবেন না। তো আমার কথা হচ্ছে আপনি যাবেন আধা ঘন্টা আগে সর্বোচ্চ, মানে ওইখানে উপস্থিত হবেন আধা ঘন্টা আগে। সো বাইরে লাইন ধরবেন, বাইরে লাইন ধরে দাঁড়ায় থাকবেন রোদ রোদ থেকে। এরপরে হাতে বলবে I-20 কিছুই মানে ডকুমেন্ট হচ্ছে চেক করে, হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশনটা চেক করে, আর হচ্ছে পাসপোর্টটা চেক করে গেটে। সো ওই আস্তে আস্তে লাইন ধরে ভিতরে ঢুকবেন। গেটে হচ্ছে গিয়ে পাসপোর্টের পিছনে পাসপোর্ট নিবে আপনার কাছ থেকে, আর
অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন নিবে, ২ টা ম্যাচ করে আপনাকে বলবে ওকে ফাইন। আর জিজ্ঞেস করবে যে ফোন-টোন কিছু আছে নাকি? আর হচ্ছে ফোন-টোন কিছু নিয়ে যায়েন না যদি একা যান। নেওয়ার কোনো প্রয়োজন নাই। ঘড়ি-টড়ি না নিলেও ভালো, অনেকে ঘড়ি পরে গেছে। মাঝে মধ্যে ইয়ে করে যে স্মার্ট ওয়াচ কিনে টেনে একটু মানে ঝামেলা হয়। সো এগুলা কিছু নেওয়ারই দরকার নেই। আপনি হচ্ছে এমনিতেই যাবেন। আর হচ্ছে ভিতরে ঢোকার পর এরপরে হচ্ছে খুবই বাজে একটা লাইন ধরতে হয় এম্বাসির গেট দিয়ে ঢোকার পর বিল্ডিং এর বাইরে। ওইখানে পুরো আমার মাথার উপর রোদ ছিল। মানুষজনের হচ্ছে গিয়ে মানে এমন অবস্থা ঘামতে, ঘামতে অজ্ঞান হয়ে যাবে এরকম অবস্থা। আমি শুনছি যে ওইদিন নাকি কয়েকজন পরে শুনছি আরকি যে ওইদিন কয়েকজন হচ্ছে গিয়ে মানে অজ্ঞান হয়ে পড়ে গেছিল এক্সহস্টেড হয়ে। তো এই প্রচুর রোদ থাকে ওইখানে। তো পারলে হচ্ছে গিয়ে ওই একটু ফাইল দিয়ে মাথার মধ্যে ঢাইকা আর কোনমতে সেভ করা। ওইখানে ১০-১৫ মিনিট দাঁড়াইতে হয়। এরপর ভিতরে নেয় আস্তে, আস্তে। ভিতরে ১ম এ সিকিউরিটি চেক হয়। সিকিউরিটি চেক করবে আপনাকে সবকিছু ভালোমতো। এরপর হচ্ছে গিয়ে আস্তে, আস্তে আ ভিতরে যেয়ে একটা মানে সিটের মধ্যে বসতে হয় কাইন্ড অফ যে ধরে নেন সিটের মধ্যে বসতে হয়। ওইখানে সবার হচ্ছে গিয়ে বলে আ অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশনটা নিতে, পাসপোর্টটা নিতে। তো এখানে যে ওই অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন পাসপোর্ট দিতে হয়, পাসপোর্টের পেছনে আপনার বারকোড লাগায় সিল দিয়ে দিবে যাতে আপনার ওই DS-160 বা ইজিলি ওগুলো চেক করা যায়। তো এটা করার পর হচ্ছে গিয়ে মানে স্টিকার লাগানোর পর হচ্ছে আপনি বসবেন। এরপর ভিতর থেকে আস্তে, আস্তে ডাকবে। এরপর হচ্ছে একটু মজার লাইন যে ওই সিটে বসে আগাইতে হয়। সো ওই সিটে বসে আগাবেন আপনি আস্তে, আস্তে। এরপর হচ্ছে ভিতরে একসময় দেখবেন তখন একটু নার্ভাস লাগবে। দেখবেন যে ভিতর থেকে কেউ বের হইতেছে। কারো হাতে ব্লু লিফলেট, কারো হাতে হচ্ছে হোয়াইট লিফলেট, কারো মন ভালো, কারো মন খারাপ, কারো বাচ্চা কাঁদতেছে। এরকম অনেক কিছু দেখবেন এখানে। সো এটা করার পর আস্তে, আস্তে ভিতরে ঢুকবেন। ঢোকার পর হচ্ছে ওই মেইন ইন্টারভিউ যেখানে কাউন্টার গুলো ওই রুমের ভিতর ঢোকার পর উম রুমের ভিতরে ঢোকার পর হচ্ছে গিয়ে আপনি আ ওইখানে বসতে বলে। বসার পর হচ্ছে গিয়ে আপনার ওই একদম ভিতরের বুথে পাঠাবে আপনাকে ইয়ে করার জন্য কি বলে পাসপোর্টটা চেক করে। আর হচ্ছে আমার এক্সাক্টলি খেয়াল নাই কি চেক করে। ওখানে I-20 টাও মেবি চেক করে। এটা চেক করে। করার পর হচ্ছে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিতে বলে আরেকটা কাউন্টারে। ফিঙ্গারপ্রিন্ট দিবেন আপনি। দেওয়া শেষে বসতে বলবে। এরপর হচ্ছে আপনাকে কাউন্টারে ডাকবে। ওই রুমের ভিতরে মানে একটা বড় ইয়ের মতো ওটার মধ্যেই সবকিছু হয়। বিভিন্ন বুথ আছে করা ছোট, ছোট বুথ। আর মানে ধরেন ওই ইন্টারভিউ নেয় বা কাউন্টার বলে আমরা অনেক সময় ভাবি যে আলাদা রুম, অ্যাকচুয়ালি আলাদা রুম না। এটা ধরেন ওই কার্ডবোর্ড দিয়ে পার্টিশন করা কাইন্ড অফ ছোট, ছোট। আপনি যে অ্যান্সার দিবেন আপনার পিছনের মানুষ শুনবে। অনেক সময় সামনের মানুষ যে অ্যান্সার দিতেছে তার পিছনের জন শোনে। এরকম আরকি। আপনার চোখের সামনে সবাই ইন্টারভিউ দিতেছে। তো এটা হচ্ছে আপনি ইন্টারভিউ তখন যাবে আপনাকে বলবে যে আপনার I-20 আর পাসপোর্টটা দিতে আপনি দিবেন। তো আমাকে জিজ্ঞেস করছে যে why do you want to go to USA? আমি বলছি যে আমি যাইতে চাই প্রোগ্রামের জন্য। এরপর একটু আমার I-20 দেখলো, আমার ওই স্ক্রিনে কতক্ষণ তাকায় থাকলো ১০ সেকেন্ড না ৩-৪ সেকেন্ড। এরপর আমাকে জিজ্ঞেস করছে, "Did you have a previous US visa?" আমার হচ্ছে ইউএস ভিসা ছিল আগে B1 B2। আমার বাবা হচ্ছে ইউনাইটেড নেশনস এ ছিল। সো সেই থ্রুতে হচ্ছে গিয়ে আমাদের আগেই আমার B1 B2 ভিসা ছিল। এটা ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত মেয়াদ ছিল। সো আমি যখন এপ্লাই করি ততদিনে তো এটার মেয়াদ শেষ বা কিছু। আমাকে বলছে, "Did you have a" অনেকে ভাবে যে ভিসা থাকলে হয়তোবা এটা লুকানো উচিত বা ইয়ে করা উচিত। আমার মনে হয় এগুলা লুকানোর কিছু নাই। যা আছে আপনি দিয়ে দিবেন। বাকিটা আল্লাহ দেখবে। সমস্যা নাই। দোয়া করবেন আরকি। সো আপনি হচ্ছে আমাকে বলছে, "Did you have a previous visa?" আমি বলছি, "Yes, I had." এরপর ১০ সেকেন্ড ইয়ে দেখছে, স্ক্রিন দেখছে। এরপর বলছে, "Okay, your visa is approved." বলে আমি থ্যাংক ইউ শেষ। আমি হচ্ছে এখান থেকে আস্তে, আস্তে যেদিক দিয়ে বের হওয়ার এক্সিট ওই দিক দিয়ে বের হয়ে আসছি। সো এখানে যে মেইন ফ্যাক্টর কাজ করছে ওরা আমার I-20 তে দেখছে যে অ্যাসিস্ট্যান্টশিপ লেখা আছে। সো এই অ্যাসিস্ট্যান্টশিপটা আমার মনে হয় মেইন ফ্যাক্টর কাজ করছে। আর কিছুই বলে নাই। আমি বের হওয়ার পর সাথে, সাথে একটু পর চেক করছি। আমার ওই সিএসই স্ট্যাটাস হচ্ছে গিয়ে অ্যাপ্রুভ দেখাইছে। ২ দিন পর ইস্যুড দেখাইছে। এটা নিয়ে একটু টেনশনে ছিলাম যে কি হয় আসলে যে আমাকে তো কোনো কোয়েশ্চেন করলো না। আমাকে আবার ইপিতে পাঠায় নাকি? তো আর আমার আগে যেহেতু ভিসা ছিল সো আমাকে ইস্যুড হওয়ার পর আ ইস্যুড হ্যাঁ, অ্যাপ্রুভ হয়েছে ২ দিন পর ইস্যুড হয়েছে। এর ২ দিন পর মেবি হচ্ছে আমি পাসপোর্ট কালেকশন এর মেইল পাইছি। তো ৩-৪ দিনের বা ৪ দিন বা ৫ দিনের মধ্যে আমি পাসপোর্ট কালেকশন এর মেইল পাইছি। আমি পাসপোর্ট একটু দেরিতে কালেক্ট করছি। আমি একটু চট্টগ্রাম ছিলাম যেহেতু ঢাকায় কালেক্ট করতে হতো। সো যে আমি পাসপোর্ট কালেক্ট করলাম হচ্ছে গত যা মে কত তারিখ হবে? মানে লাস্ট সোমবার আরকি। গত সপ্তাহের সোমবার। সো কালেক্ট করার পর হচ্ছে গিয়ে মোটামুটি আমি হচ্ছে এরপর টিকেট কাটলাম। অগাস্টের ১২ তারিখের টিকেট আমার। আ সো এই মোটামুটি আমার এক্সপেরিয়েন্স শর্টকাটের মধ্যে। আর হচ্ছে কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন।